আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মুর্তুজা শাহরিয়ার। আজকে আমরা আলোচনা করতে চাই হাইপারটেনশন ম্যানেজমেন্ট নিয়ে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুইটা নিয়ে সবসময় আমি একই কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে ঘরে ঘরে হয় প্রেশারের সমস্যা আছে, না হলে ডায়াবেটিসের সমস্যা আছে, তাই না? হাইপারটেনশন আর ডায়াবেটিস মেলাটাস ভেরি মাচ কমন ইন আওয়ার সোসাইটি। অলমোস্ট প্রত্যেক হাউস হোল্ডেই কেউ না কেউ আমরা আসলে পাই যারা আইদার ডায়াবেটিস বা আইদার হাইপারটেনশন নিয়ে আসলে সাফার করছে। সো এই জন্য যেহেতু এটা এত ইনসিডেন্ট রেট যেহেতু এত বেশি, প্রিভ্যালেন্স এত বেশি, আমাদের এমবিবিএস লেভেলে আসলে স্টুডেন্টদেরকে বেসিকভাবে হাইপারটেনশন ম্যানেজমেন্টের বেসিক প্রোটোকল জানাটা আসলে খুবই জরুরি। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হাইপারটেনশনের কীভাবে ম্যানেজ করা উচিত। উইল টক অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট প্রোটোকল। বাট ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে কিছু কথা আছে। আমি যে আলোচনাটা করবো এটা হচ্ছে নাইস গাইডলাইনের আলোকে। নাইস গাইডলাইনটা ইউকেতে ফলো করা হয়, তবে নাইস গাইডলাইন একমাত্র গাইডলাইন না। আমরা অনেক রকম গাইডলাইন পাবো। হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য ইএসসি গাইডলাইন আছে, এটা ম্যানেজমেন্টের জন্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন আছে। ইএসসি হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজিস্ট। আমার কাছে ইএসসি কয়েকটা গাইডলাইনের বইও আছে, আমি দেখাই তোমাদেরকে। সো এটা একটা ইএসসি গাইডলাইন, আমার কাছে এরকম কয়েকটা আছে, একটু দেখাই। সো এটা হচ্ছে একটা প্রোটোকল, এটা একটা, এই যে এটা হচ্ছে আমার কাছে একটা ইএসএ 24-এর ইএসসি গাইডলাইন হাইপারটেনশনের যে প্রোটোকল। সো প্রোটোকল এক এক সোসাইটি এক এক রকমভাবে বানাইছে, কারণ আমি এখন যে প্রোটোকল বলবো এটার সাথে ইএসসি প্রোটোকল পুরোপুরিভাবে মিলবে না। সো আমরা অ্যাজ এ ক্লিনিশিয়ান আমরা যে কোনো একটা ট্রিটমেন্ট প্রোটোকলকেই ফলো করতে পারি, বাট আমি পার্টিকুলারলি নাইস গাইডলাইনকেই ফলো করেই আলোচনাটা আসলে করব। বাট তার মানে এই না যে এই গাইডলাইনগুলা ভুল গাইডলাইন বা বাজে গাইডলাইন, এমন কিছু না। জাস্ট আই এম টকিং অ্যাবাউট দ্য নাইস গাইডলাইন। এবং নাইস গাইডলাইনটা খুব ওয়াইডলি ইউজড, ইউকেতে এটাকেই ফলো করা হয়। সো নাইস গাইডলাইন দিয়ে যখন আমরা সলভ করব, আমাদের হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবার আগে যেটা জানতে হবে, পেশেন্টের বয়স কত। দ্য এজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার ফার্স্ট যেটা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এজ অফ দ্য পেশেন্ট। পেশেন্টের বয়স 55 বছরের বেশি নাকি পেশেন্টের বয়স 55 বছরের কম, এটার উপরে শুরু করবে যে আমি কিভাবে আমার ট্রিটমেন্ট রেজিমেন স্টার্ট করব সেটা। যদি এমন হয় যে কোনো একটা পেশেন্টের ব্লাড প্রেশার বেশি, তার বয়স 55 বছরের কম, তাহলে আমাদের ট্রিটমেন্ট শুরু হবে একভাবে। আর যদি তার এখানে তো বেশি দেখাচ্ছি, একভাবে শুরু হবে। আর যদি এমন হয় যে তার 55 বছরের থেকে বেশি বা কম, এখানে ডিফারেন্টভাবে শুরু হবে। দুইটার ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট ডিফারেন্ট হবে। বাট এখানে আরেকটা কথা বলি, ডায়াবেটিসে যেমন আমরা আসলে পেশেন্টদেরকে বলি যে আপনারা ওয়েট লস করেন, আপনারা একটা হেলদি ডিসিপ্লিন মেনটেন করেন, হাইপারটেনশন ম্যানেজমেন্টেও কিন্তু সেম কথাটা বলা হয়। লাইক হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরাও কিন্তু পেশেন্টকে বলি আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করেন, আপনি যদি ওবেস হয়ে থাকেন আপনি একটু ওয়েট লস করেন। এমন বলা হয় যে প্রত্যেক 1 কিলোগ্রাম ওয়েট লস করলে 1 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমে। সো লাইক কোন একটা পেশেন্ট তার ওজন মনে করো 100 কেজি, সে যদি 10 কেজি ওজন কমায় 90 কেজিতে নিয়ে আসে, আমরা এক্সপেক্ট করি তার সিস্টোলিক ব্লাড প্রেশার 10 মিলিমিটার মার্কারি কমে যাবে। সো লাইফস্টাইল মডিফিকেশন ইজ আ গ্রেট থিং। সেই সাথে পেশেন্টের চা কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটাকে বন্ধ করতে বলতে হবে, যে স্টপ ইউজ ক্যাফেইন জাতীয় জিনিস যেগুলো ব্লাড প্রেশারকে আসলে বাড়ায়। সো এই ধরনের জিনিসগুলোকে আমরা ডিসকারেজ করব। ওয়েট লস করতে পারলে সেটাকে সেটাকে অবশ্যই বলতে হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা গিয়ে ড্রাগ যখন শুরু করি সেখানে বয়সের একটা হিসাব আছে। সো তাহলে আমাদের আগাবো কীভাবে? মনে করি কোন একটা পেশেন্ট যার বয়স 55 বছরের থেকে কম, 55 বছরের থেকে বয়স কম, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কেমন হবে? ফার্স্ট, অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট। এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের চয়েস হবে ACE ইনহিবিটর অথবা ARB। ACE ইনহিবিটর যেমন ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল, র্যামিপ্রিল। বাংলাদেশের র্যামিপ্রিলটা খুব ফ্রিকুয়েন্টলি পাওয়া যায়, এটা একটা অপশন। অথবা ARB। বাংলাদেশে কোন কোন ARB আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হতে দেখি? একটা দেখি লোসারটান, একটা হচ্ছে ওলমেসারটান, একটা হচ্ছে টেলমিসার্টান,
একটা হচ্ছে ভালসার্টান। বাংলাদেশে এগুলো সবগুলো টু সাম এক্সটেন্ট অ্যাভেলেবল। আমার পার্সোনাল ফেভারিট ড্রাগ হচ্ছে টেলমিসার্টান। ওলমেসার্টান আমি একদমই অপছন্দ করি, বিকজ ওলমেসার্টান আমি যতগুলো পেশেন্টে আসলে ফলো আপ দেখছি, মেজরিটি পেশেন্টের ব্লাড প্রেশার খুব একটা বেশি কমে না। লোসার্টান ভালো ড্রাগ, বাট লোসার্টানের হাফ লাইফ কম। দেখা যাচ্ছে যে শেষের দিকে এসে লাইক পেশেন্ট রাতে ওষুধ খাইছে, পরের দিন সন্ধ্যায় এসে ব্লাড প্রেশার আস্তে আস্তে বেড়ে যায়, অনেকের ক্ষেত্রে এরকম হয়। সো দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে 2 বেলা ডোজিং দেওয়া লাগে, এরকম অনেক সময়, বিকজ হাফ লাইফটা কম। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। টেলমিসার্টানের হাফ লাইফটা খুব ভালো, 24 ঘন্টায় ধরেই মোটামুটি সাপোর্ট দিতে পারে। ওলমেসার্টানটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড যতগুলা চেক করা হয়েছে সব জায়গাতে ওলমেসার্টানের এফিকেসি নিয়ে কোশ্চেন করা হয়। ভালসার্টান ইজ এ ভেরি গুড ড্রাগ। সো এআরবি মোটামুটি এইগুলো আসলে অ্যাভেলেবল আছে। বাট কথা হচ্ছে 55 বছরের থেকে বয়স যাদের কম, তাদের প্রথম এজেন্ট হবে এসি ইনহিবিটর বা এআরবি। এখানে কোনো রকম ব্যতিক্রমের কোনো অপশন নাই। লাইক একটা পেশেন্টের আরও অনেক রকম ডিজিজ আছে, এই সেই হাবিজাবি সব আছে, কোনো সমস্যা নেই। আমরা এসি ইনহিবিটর কোথায় দিব না, এআরবি কোথায় দিব না। লাইক কোনো পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস আছে, কারো হয়তো বা রেনাল আর্টারি স্টেনোসিস আছে, এই ধরনের পেশেন্ট যেখানে একদম ক্লিয়ার কাট অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। সাধারণত রেনাল আর্টারি স্টেনোসিস নিয়ে পেশেন্ট যখন আসে 35-40 এরকম এজে অনেক সময় আসতে হবে, বাট বিফোর দ্যাট, তার আগেও হইতে পারে হয়তো বা। বেসিক কথা হচ্ছে যে যদি রেনাল আর্টারি স্টেনোসিস নিয়ে আসে, সেখানে তো আর আমি এআরবি দিতে পারবো না, এসি ইনহিবিটর দিতে পারবো না, দ্যাট ইজ এ, মানে এটা তো বোঝা যাচ্ছে। বাট আদারওয়াইজ এমনিতে কোনো কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে, আমাদের শুরু হবে এসি ইনহিবিটর বা এআরবি দিয়ে, নো ডাউট অ্যাট অল। বেটা ব্লকারও না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও না, অন্য কোনো এজেন্টও না। ফার্স্ট লাইন এজেন্ট অবশ্যই এসি ইনহিবিটর বা এআরবি। বাংলাদেশের প্রেক্ষাপটে আলটিমেটলি এআরবিটাই আমরা সবচেয়ে বেশি প্রিফার করি। এসি ইনহিবিটরটা চাইলে দেওয়া যায়, বাট কিছু কারণে একটু কম লেখা হয়, বিকজ পেশেন্টের ড্রাই কফ, অনেক পেশেন্টের ড্রাই কফ ডেভেলপ করে, অনেক পেশেন্টের অ্যানজিওডেমা হওয়ার রিস্ক থাকে। সো এই ধরনের প্রবলেমগুলোর থেকে এআরবিটা রিলেটিভলি বেটার। সো ফার্স্ট লাইন এজেন্ট অবশ্যই হবে এসি ইনহিবিটর বা এআরবি, এআরবিটা বেশি চয়েস করা হয়। সো এখন এআরবি আমি দিলাম, এআরবি দেওয়ার পরও ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, লাইক ম্যাক্সিমাম ডোজে আমি দিছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, মনে করি কোন একটা পেশেন্টে, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল, আমি কাউকে হয়তো বা টেলমিসার্টান দিয়ে শুরু করছি, সো আমি হয়তো বা কাকে টেলমিসার্টান দিয়ে মনে করো শুরু করছি, হয়তো বা আমি টেলমিসার্টান 40 মিলিগ্রাম দিছি। এখন আমি দেখলাম যে ব্লাড প্রেশার কমতেছে না, হোয়াট শুড আই ডু? আমি কি এখনই সেকেন্ড এজেন্ট ইউজ করব? না, টেলমিসার্টানে কাজ হচ্ছে না, আমি এটার ডোজ বাড়াইতে পারি, আই ক্যান ইনক্রিজ দ্য ডোজ। হ্যাঁ, এটা আমি যখন কথা বলছি আমি নাইস গাইডলাইনের আলোকে বলছি। ডিফারেন্ট অনেকগুলো গাইডলাইন আছে, যে গাইডলাইনগুলো অনেক সময় বলে যে ডুয়েল থেরাপি চাইলে ইনিশিয়েট করা যাবে, যেমন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অথবা ইএসসি গাইডলাইন, সেখানেও আবার তারা বলে যে ঠিক আছে ডুয়েল ড্রাগ দেওয়া যাইতে পারে, দুইভাবেই অ্যাপ্রোচ হইতে পারে। সো একটা অ্যাপ্রোচ হচ্ছে হ্যাঁ টেলমিসার্টান 40 পাচ্ছিল, আমি ডোজটা বাড়াই দিলাম 80 মিলিগ্রামে গেলাম, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। যেহেতু আমি নাইস গাইডলাইনে আছে আমি এখানে কথা বলি, সো আমরা যেটা করবো যে ড্রাগের ডোজটা বাড়াবো, লাইক সেটা ম্যাক্সিমাম ডোজে তার ওষুধটা পায়, কিন্তু এরপরও তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয় নাই। সো হোয়াট শ্যাল আই ডু নাও? আমি এখন কী করতে পারি? সো আমি এখন একটা সেকেন্ড এজেন্ট ইউজ করব। সেকেন্ড এজেন্ট কোনটা হবে এটা একদম ফিক্সড কথা। সেকেন্ড এজেন্টের সামনে আমাদের সামনে একটা অপশন হচ্ছে থাইঅ্যাজাইড লাইক ডায়ুরেটিক্স, থাইঅ্যাজাইড, যেমন আমরা হাইড্রোক্লোরোথাইয়াজাইড খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি, হাইড্রোক্লোরোথাইয়াজাইড খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়। ক্লোরথালিডন ইট ইজ অলসো অ্যাভেলেবল, এটাও কিছু জায়গায় পাওয়া যায়। সো মোটা জায়গায় থায়াজাইড বা থায়াজাইড গ্রুপের যে এজেন্টগুলো আছে সেইগুলো আমরা দিতে পারি, অথবা আমি একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এখন দিতে পারি। সাধারণত ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বাংলাদেশে কোনটা অ্যাভেলেবল বা কোনটা সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্টলি দেওয়া হয় সেটা হচ্ছে অ্যামলোডিপিন। ব্লাড প্রেশার কোশ্চেনে অ্যামলোডিপিন ইজ ওয়াইডলি ইউজড। তাহলে আমরা অন্য আরও এজেন্ট আছে, বাট দিস ইজ দ্য ফ্রিকুয়েন্টলি ইউজড এজেন্ট। সো আমরা সেকেন্ড এজেন্ট হিসেবে এই দুইটার যে কোনো একটা দিব, নট বেটা ব্লকার। বেটা ব্লকারকে আমি বারবার বলছি বিকজ বাংলাদেশের দুর্ভাগ্যজনকভাবে এখনও বেটা ব্লকারকে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে ইউজ করা হয়, যেটা কোনো রকম গাইডলাইন অ্যাকসেপ্ট করে না।
পৃথিবীর কোনো গাইডলাইন এস্টাবলিশ যারা গাইডলাইন প্রোটোকলগুলো বানায় কোনো গাইডলাইন বেটা ব্লকারকে ফার্স্ট লাইন এজেন্ট বা সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে অ্যাকচুয়ালি প্রিফার করে না। বেটা ব্লকার ইজ অ্যাকচুয়ালি ফোর্থ লাইন এজেন্ট। থায়াজাইড অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুড বি দ্য সেকেন্ড এজেন্ট। তাহলে সেকেন্ড এজেন্টের হিসাবটা কীরকম হবে? মনে করো কোনো একটা পেশেন্ট হয়তো টেলমিসার্টান পাচ্ছে, মনে করি কোনো একটা পেশেন্ট হয়তো বা টেলমিসার্টান পাচ্ছে, আমি সেকেন্ড ড্রাগ হিসেবে হয়তো এটার সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড ইউজ করব, হাইড্রোক্লোরোথায়াজাইড ইউজ করব, অথবা ক্লোরথালিডন ইউজ করতে পারি, অথবা সেকেন্ড এজেন্ট হিসেবে অ্যামলোডিবিন ইউজ করতে পারি। মানে আমি কম্বিনেশনে চলে গেলাম এবং কম্বিনেশনটা এরকম কম্বিনেশন হতে পারে, এরকম কম্বিনেশনও হতে পারে। সেকেন্ড লাইন এজেন্ট এখন দুইটা ড্রাগ সে পায়, স্টিল তার ব্লাড প্রেশার কন্ট্রোল হয় নাই, তখন আমি থার্ড ড্রাগ ইউজ করব। থার্ড ড্রাগ কোনটা হবে? যদি সেকেন্ড লাইনে আমি থায়াজাইড গ্রুপের ড্রাগ দিয়ে থাকি, থার্ড লাইনে অ্যাড হবে অ্যামলোডিবিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বা অথবা সেকেন্ড এজেন্ট যদি অ্যামলোডিবিন হয়ে থাকে, থার্ড এজেন্ট এখন হবে আমার হাইড্রোক্লোরোথায়াজাইড অথবা ক্লোরথালিডন বা থায়াজাইড গ্রুপের যে ড্রাগগুলো আছে। তাহলে থার্ড লাইন এজেন্ট এমন একটা জায়গা যেখানে আমি আলটিমেটলি পেশেন্টকে কী দিচ্ছি, তাকে একটা এআরবি দিচ্ছি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি, থায়াজাইড গ্রুপের একটা ডায়াবেটিক্স দিচ্ছি। তাহলে এইভাবে তিনটা এজেন্ট দেওয়া শেষ, দিস ইজ দ্য প্রোটোকল। তিনটা ড্রাগেও কাজ হচ্ছে না, তখন আমি কি করব? তিনটা ড্রাগেও কাজ হচ্ছে না, তখন আমার সামনে চলে আসবে ফোর্থ লাইন এজেন্ট। তিনটা ড্রাগ যখন কাজ করবে না, তখন ফোর্থ লাইন এজেন্ট। হোয়াট আর দ্য ফোর্থ লাইন এজেন্টস উই হ্যাভ? সো এইখানে এখন এসে আমি বলবো বেটা ব্লকার, এইখানে এসে আমি বলবো আলফা ব্লকার, এইখানে এসে আমি বলবো স্পাইরোনোল্যাকটন। সো ফোর্থ লাইন এজেন্ট আমার সামনে তিনটা অপশন আছে, বেটা ব্লকার আছে, আলফা ব্লকার আছে, স্পাইরোনোল্যাকটন আছে। আমি ফোর্থ লাইন এজেন্ট হিসেবে এই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারি, বাট কোনটা ইউজ করব এখানেও দিক নির্দেশনা দেওয়া আছে। দিক নির্দেশনা ব্যাপারটা কীরকম? আমার এখন করণীয় হচ্ছে এই পেশেন্টের একটা সেরাম ইলেকট্রোলাইট করা, এবং যখন আমি তার সেরাম ইলেকট্রোলাইট করব, এখানে আমি চেক করতে চাই পটাশিয়াম লেভেল। যদি পেশেন্টের পটাশিয়াম লেভেল 4.5 মিলিমোল পার লিটার এটার থেকে কম হয়ে থাকে, তাহলে আই শ্যাল গো ফর স্পাইরোনোল্যাকটন। যদি পেশেন্টের পটাশিয়াম লেভেল ইজ মোর দ্যান 4.5, যদি 4.5 মিলিমোল পার লিটার থেকে পটাশিয়াম লেভেল বেশি হয়ে থাকে, সেখানে স্পাইরোনোল্যাকটন আমি দিব না, বরং এই জায়গাতে আমি আইদার বেটা ব্লকার দিব অর আমি আলফা ব্লকার দিব। এখন এখানে আবার কথাবার্তা আছে, সাপোজ বেটা ব্লকার দিচ্ছি বা আলফা ব্লকার দিচ্ছি, কোনটা দিব? বেটা ব্লকার তো আমাদের সিলেক্টিভ আছে, নন সিলেক্টিভ আছে। সো আমরা ডেফিনেটলি সিলেক্টিভ বেটা ব্লকার দিব, বেটা 1 সিলেক্টিভ এজেন্ট। বেটা 1 সিলেক্টিভ এজেন্ট আসলে অনেকগুলো এজেন্ট আছে, লাইক নেবিভোলল আছে, বিসোপ্রোলল আছে, অ্যাটেনলল আছে, অনেক রকম এজেন্ট আছে আমাদের। সো ব্লাড প্রেশার কমাইতে চাই, যদি আমার উদ্দেশ্য এইটা হয় যে আমি শুধু ব্লাড প্রেশার কমাতে চাই, পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ নাই, এরকম কোনো ইস্যুজ নাই, এরকম জায়গাতে অ্যাটেনলল ইজ এ গুড চয়েস। বিসোপ্রোলল ক্যান অলসো বি ইউজড হেয়ার, আমরা বিসোপ্রোললও দিতে পারবো। আমি বলতেছি না যেগুলো দেওয়া যাবে না, বিসোপ্রোলল এগুলোও টু সাম এক্সটেন্ট ব্লাড প্রেশার অবশ্যই কমাবে, বাট অ্যাটেনললটা এই জায়গাটাতে বেশি প্রিফার করা হয়, দ্যাটস ইট। বাট বিসোপ্রোলল ক্যান অলসো বি গিভেন। আলফা ব্লকারের কথা বলি, আরও বেটা ব্লকার আছে, ওইগুলোও ব্লাড প্রেশার কমাবে, সেটা আমি ডিনাই করতেছি না, বাট আমরা কোনগুলো বেশি ইউজ করি সেটা কথা বলছি। আচ্ছা, আলফা ব্লকারের মধ্যে আমাদের আসলে কোন এজেন্ট আমরা ইউজ করব? প্রাজোসিন। আলফা ব্লকারের মধ্যে আমরা ইউজ করি হচ্ছে প্রাজোসিন।
সো এইটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল। তাহলে আমরা 4টা ড্রাগ ইউজ করতে পারি, বা অ্যাড হলে পরে এইভাবে অ্যাড হবে, পরবর্তীতে অ্যাড হলে এইভাবে অ্যাড হবে। এখন প্রিফারেন্সেসের কথা চলে আসতে পারে যে কোন পেশেন্টে কোন ড্রাগ আমরা বেশি প্রিফার করি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে কোনো পেশেন্টের বয়স যদি 55 বছরের কম হয়ে থাকে, হোয়াট হ্যাপেন্স যদি কারো বয়স 55 বছরের বেশি হয়। সো কারো বয়স 55 বছরের থেকে বেশি, তাহলে আমরা স্টার্ট করব অ্যামলোডিপিন দিয়ে। স্টার্ট উইথ অ্যামলোডিপিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অ্যামলোডিপিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে আমরা শুরু করব। সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে আইদার আমি থায়াজাইড অথবা এসি ইনহিবিটর বা এআরবি এগুলো ইউজ করব, এবং এর সাথে যদি আমাকে আবার অ্যাড করতে হয় তখন ওই যে থায়াজাইড দিলে এআরবি অ্যাড করব, আর যদি আগে এআরবি দিয়ে থাকি তাহলে এখন থায়াজাইড দিব। অ্যান্ড ফোর্থ লাইন এজেন্ট যা বললাম আগে তাই। সো বেসিক্যালি 55 বছরের বেশি হলে শুরু করতে হবে অ্যামলোডিপিন দিয়ে। এখন একটা পারসন ব্লাড প্রেশার বেশি নিয়ে আসছে, তার আমি দেখতেছি যে বয়স 45, তাকে তো অ্যামলোডিপিন দেওয়ার কোনো দরকার নেই, তাকে আমি দিব এসি ইনহিবিটর বা এআরবি। এটা হচ্ছে আমাদের বেসিক কথা। সো এটা হচ্ছে বেসিক আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলের আলোচনা। আচ্ছা, এখন কিছু স্পেশাল প্রিফারেন্সের কথা বলতে চাচ্ছিলাম, বা কিছু কন্ডিশন যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সেগুলো কি? এখন আমরা 4th ইয়ারে সবাই পড়ছি যে ব্লাড প্রেশার আছে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আছে, আমরা প্রাজোসিন দিব। মানে এটা হচ্ছে একটা জাস্ট মানে টিপিক্যাল একটা ফার্মাকোলজিতে কোশ্চেন করা হয়, বাট ব্যাপারটা এরকম যে কোনো একটা পার্সন, মনে করি বিপিএইচ আমরা কত বছর বসে দেখি, লাইক একটা পার্সনের বয়স হয়তো বা 65 বছর, তার হয়তো বা আমি বিপিএইচ পাইতে পারি, বা এটাকে বিইপি দুইভাবে বলা যেতে পারে, একই জিনিস একই কথা। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, অল আর দ্য সেম থিংস। সো কথা হচ্ছে যে 65 ইয়ার্স ওল্ড, তার হয়তো বা হাইপার টেনশন আছে, তার মনে করো আসলেই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আছে। এখন আমি কি তাকে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে প্রাজোসিন দিব? উত্তর হচ্ছে না। অ্যাকচুয়াল লাইফে আমরা এই লোকের যদি ফার্স্ট লাইন এজেন্ট দিতে হয়, আই উইল গিভ হিম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে যদি আমাকে দিতে হয়, আই উইল গিভ হিম এআরবি। আমি বিপি কমানোর জন্য মেবি টামসিলোসিনই দিব। হ্যাঁ, এখন যদি পেশেন্টের আমার 4th লাইন এজেন্টে আসতে হয়, মেবি সেখানে আমি হয়তো বা প্রাজোসিন চিন্তা করব। মানে বেসিক্যালি 4th লাইনের মধ্যে যখন আমার আসবে 4th লাইন এজেন্ট, তখন বেটা ব্লকার বা স্পাইনোল্যাকটন না দিয়ে আমি হয়তো বা তখন ওটাই প্রাজোসিনের কথা চিন্তা করব। বাট এমনিতে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে তাকে আমরা দিয়ে দিই, এটা রিয়েল লাইফে আমরা আসলে এইভাবে কাজ করি না, জিনিসটা এইভাবে কাজ করে না। আচ্ছা, তাহলে এখন আরেকটা জায়গায় আমাদের একটু কনফিউশন তৈরি হবে, সেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, মনে করি তার অ্যানজাইনা নিয়ে এসে আমাদের কাছে আসছে, হতে পারে এটা ক্রনিক স্টেবল অ্যানজাইনা, হতে পারে আনস্টেবল অ্যানজাইনা, অথবা পেশেন্টের এমআই হয়ে গেছে। এখন এই ধরনের ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, অথবা এমনও হতে পারে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, বা এ ধরনের কেসগুলো যেখানে অ্যাকচুয়ালি বেটা ব্লকার ইন্ডিকেটেড, আমরা কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রেট এবং রিদম দুইভাবে ম্যানেজ করার সিস্টেমে আগাই। আইদার রেট কন্ট্রোল করব বা রিদম কন্ট্রোল করব, বাট রেট কন্ট্রোলটাকে আসলে আমরা এখন সবচেয়ে বেশি প্রিফার করি। সো রেট কন্ট্রোলের জন্য বিসোপ্রোলল ইজ ফার্স্ট লাইন। বিসোপ্রোলল, মানে কি লিখলাম, সো বিসোপ্রোলল, এখানে তো বিসোপ্রোলল আমাকে দিতেই হচ্ছে। আবার দেখা যাচ্ছে অ্যানজাইনা আছে, তাকে তো আমাকে বেটা ব্লকার দিতেই হবে। বা এমআই আছে, এখানে তো আমাকে বেটা ব্লকার দিতেই হবে। এখানে তো আসলে না দেওয়ার কিছু নাই। এখানে যে আমি বেটা ব্লকার দিচ্ছি, এখানে বেটা ব্লকার দিলে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য দিচ্ছি, এখানে বেটা ব্লকার দিলে রেট কন্ট্রোল করার জন্য দিচ্ছি, নট বিকজ অফ হাইপার টেনশন, বাট বেটা ব্লকার দিলে এখানে ব্লাড প্রেশার ডেফিনেটলি একটু হলেও কমবে। সো এখানে বেটা ব্লকার ইন্ডিকেশন অনুযায়ী যাবে এবং সেটা ব্লাড প্রেশারকে টু সাম এক্সটেন্ট কমাবে, এটা আমরা মাথায় রাখবো। বাট ব্যাপারটা এরকম না যে ঠিক আছে এমআই পেশেন্ট, তার বয়স সাপোজ 35 বছর বয়স, যদিও অল্প বয়স বলে ফেললাম, মনে করো 50 বছর বয়স, এই লোককে তো আমার বেটা ব্লকার দিতেই হচ্ছে। আমি কিন্তু এটা হার্টের
জাস্ট রেট কন্ট্রোল করার জন্য দিচ্ছি যেন তার অ্যানজাইনাটা না হয়, তাই না? অ্যান্টি অ্যানজাইনাল এজেন্ট হিসেবে আমি আসলে এটা দিচ্ছি, বা ইসকেমিক হার্ট ডিজিজের জন্য দিচ্ছি, বাট এটা ব্লাড প্রেশারকেও কমাবে। সো এখানে তো আমরা দিবই, এখানে তো কোনো ইয়ে নাই। সো আমাদের পলিফার্মেসি চলে আসবে এখানে। ব্যাপারটা মাথায় রাখবো যে এখানে দিব না বয়স হিসাবটা এইভাবে না। এখানে বেটা ব্লকার কোন উদ্দেশ্যে দিচ্ছি? এখানে বেটা ব্লকার দিচ্ছি অ্যান্টি অ্যানজাইনাল পারপাসে বা ইসকেমিক হার্ট ডিজিজের পারপাসে বা রেট কন্ট্রোল পারপাসে। এখানে তো আমি প্রেশার কন্ট্রোলের জন্য দিচ্ছি না। বাট হ্যাঁ, এগুলো দিলে প্রেশার কমবে, ওটা মাথায় রেখে আমাদেরকে আগাইতে হবে। দ্যাটস ইট। সো প্রিফারেন্সেসের জিনিসগুলো এগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, আরও কিছু কথা মাথায় রাখতে হবে যে বেটা ব্লকার কিছু মানুষের দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। যেমন অ্যাজমা পেশেন্ট, এখন তোমরা বলতে পারো যে আমাদের যে ব্রঙ্কাইগুলো আছে এগুলাতে হচ্ছে আমাদের বেটা 2 রিসেপ্টর, আর হার্ট সেখানে হচ্ছে বেটা 1 রিসেপ্টর, আর আমি দিচ্ছি বেটা 1 ব্লকার। তাহলে এটা নিয়ে আমি কেন চিন্তা করব? চিন্তা এই জন্য করতে হবে, বেটা ব্লকারের যে সিলেক্টিভিটি এটা ডোজ ডিপেন্ডেন্ট। যদি কোনোভাবে ব্লাডের ড্রাগের কনসেন্ট্রেশন বেড়ে যায় সেটা সিলেক্টিভিটি হারায় ফেলে নন সিলেক্টিভ হয়ে যাবে। তখন প্রোপানল যেরকম নন সিলেক্টিভ, এরাও তেমনি হাই ডোজে নন সিলেক্টিভ বিহেভিয়ার করবে। সো সিলেক্টিভ বেটা ব্লকার অলওয়েজ সিলেক্টিভ না, বরং যদি ব্লাডের ড্রাগের কনসেন্ট্রেশন বেড়ে যায় বা হাই ডোজে দেওয়া হয়, ইট উইল লুজ সিলেক্টিভিটি অ্যান্ড ইট উইল অ্যাক্ট অ্যাজ নন সিলেক্টিভ এজেন্ট। সো বেটার এগুলো একটু অ্যাভয়েড করে অল্টারনেটিভ দেওয়ার, লাইক কোনো পেশেন্টের অ্যাজমা আছে অথবা সিওপিডি আছে, আমার জন্য বেস্ট হচ্ছে বেটা ব্লকার না দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া। রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে আমাদের, ডিলটিয়াজেম আছে, ভেরাপামিল আছে, এগুলো ওয়াইডলি অ্যাভেলেবল ড্রাগ ইন বাংলাদেশ। আমরা এই ধরনের পেশেন্টকে বেটা ব্লকার না দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। আচ্ছা, এখানে কি ব্লাড প্রেশার কমানোর জন্য কিনা, এটা আমি ওই ইসকেমিক হার্ট ডিজিজ বা ইয়ের কথাগুলো বললাম। বাট ইসকেমিক হার্ট ডিজিজ প্রেক্ষাপটে হাইপারটেনশন থেকে ইসকেমিক হার্ট ডিজিজে চলে গেছি। বাট কথা হচ্ছে এগুলো আমরা মাথায় রাখতে হবে একটু। লাইক আমি যখন ড্রাগ চয়েস করব আমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে অ্যাজমা আছে, সিওপিডি আছে, বেটা ব্লকার আমরা না দিই, আমরা অল্টারনেটিভ ড্রাগ দিই। লাইক প্রেশারের জন্যই, সাপোজ প্রেশারের জন্য আমার বেটা ব্লকার বাদে তো আরও অপশন আছে, স্পাইরোনোল্যাকটোন আছে, আলফা ব্লকার আছে, সেইগুলো দিলাম আমি যদি প্রেশার কমাইতে হয়। সো বেটা ব্লকারকে আমরা চেষ্টা করব না দিতে, বা যত কম মিনিমাইজ রাখা যায়। আরও একটা ব্যাপার হচ্ছে, কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে একটা ব্যাপার হচ্ছে অনেক পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া অ্যারাইজ করতে পারে, রাইট? এখন যখন কারো হাইপোগ্লাইসেমিয়া হয় সেটা টের পায় কিভাবে? তার অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং সেটার জন্য তার সিম্প্যাথেটিক কিছু সিমটম আসে, তার সোয়েটিং হয়, একটু সে অ্যাংজাইটি ডেভেলপ করে, একটু হার্টবিট বেশি বেড়ে যায়, পালস বেড়ে যায়। সো এইগুলো সবই ডিউ টু সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। এখন কোনো একটা পার্সনকে আমি বেটা ব্লকার দিচ্ছি, তখন কি হবে? বেটা ব্লকার পাইলে তার হাইপোগ্লাইসেমিয়া হলে যে অটোনমিক যেই তার ডিস্টারবেন্সটা হওয়ার কথা ছিল বা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে সে যেটা টের পাইতো, সেই সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটিকে বেটা ব্লকার সাপ্রেস করবে। সো হাইপোগ্লাইসেমিয়া হলেও সে আসলে টের পাবে না। সো হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেস জিনিসটা চলে যাবে। সো একটা পেশেন্ট যে ইনসুলিন পায় বা সালফোনাইল ইউরিয়াস টাইপের ড্রাগ পায়, এ ধরনের ড্রাগে যেহেতু আমাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা চান্স থাকে বা আসলে অনেকেরই হয়, সো বেটা ব্লকার দিলে সমস্যা হচ্ছে হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেসটা তখন আসবে না। যদিও কিছু ড্রাগ আছে বলা হয় এগুলা কম হয়, বাট আমাদের কথা হলো যে আমরা যত কম এই ধরনের কেসে এগুলোকে কম দিতে পারি। আমরা অল্টারনেটিভ ড্রাগ দিই, এমন তো না যেগুলোর অল্টারনেটিভ নাই। সো এইরকম কেসগুলোতে আমরা চেষ্টা করব অল্টারনেটিভ ইউজ করতে, তবে এমন কোনো এজেন্ট ইউজ করতে যেটা হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেসের সাথে খুব বেশি প্রবলেম ক্রিয়েট করবে না, লাইক ওইটাকে খুব বেশি সাপ্রেস করবে না। সো আমাদেরকে এইগুলা মাথায় রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সো এই হচ্ছে আমাদের বিশেষ কিছু টপিক্সের আলোচনা। বাট আদারওয়াইজ এমনিতে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আমাদের যেই ল্যাডারটা আমি একটু আগে বললাম এটাই আসলে পারফেক্ট। অনেক জায়গায় দেখা যায় বাংলাদেশে আমরা শুরুতেই কোনো কিছু না দেখে আগে বেটা ব্লকার দিয়ে শুরু করে ফেলছি, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গণহারে দিয়ে ফেলতেছি, বা শুরুতেই আমরা এমন মানে একসাথে 2-3টা ড্রাগ দিয়ে দিচ্ছি না দেখেই। আসলে অ্যাপ্রোচটা এইভাবে না হয়ে যে ল্যাডারটা আমরা দেখলাম সেই ল্যাডার অনুযায়ী আমাদের আসলে লাগানো উচিত। তাও আমি আলোচনাটা এখানে ইয়ের সাথে করছি, নাইস গাইডলাইন। অন্য গাইডলাইন আর নাইস গাইডলাইনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে অন্য গাইডলাইনগুলোতে
শুরুতে কম্বিনেশনকে প্রিফার করতেছে এখন। লাইক শুরুতে তুমি চাইলে একটা কম্বিনেশনে যাইতে পারবা, যেমন এসি ইনহিবিটরের সাথে বা এআরবির সাথে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা কম্বিনেশন শুরুতেই যাইতে পারি, অথবা প্রথমে আমরা এসি ইনহিবিটর বা এআরবির সাথে একটা থায়াজাইড গ্রুপের একটা কম্বিনেশন আমরা যাইতে পারি চাইলে। সো কম্বিনেশনকে এখন রিকগনাইজ করা হচ্ছে যে শুরুতে কম্বিনেশন দিয়ে শুরু করা যাবে, বাট আমার কথা হচ্ছে যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন এইটার ড্রাগ চয়েসটাকে ঠিক রাখতে হবে। এই চয়েসটা কিন্তু সব জায়গায় সেম। সো বেটা ব্লকারকে যে আমরা ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে ইউজ করি বা সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে আগেই ইউজ করে ফেলতেছি, এই জিনিসটা আমাদের একটু চেঞ্জ করা দরকার। আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রোটোকলটাকে ফলো করতে হবে। সো এই ছিল মোটামুটি আজকে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।